সুপ্রিয় দর্শক, বাংলা কথা লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা কথা আমাদের কণ্ঠে আপনার কথা। বাংলা কথা সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, মানুষের কথা বলে। সেই জন্য সকল সময় আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের লাইভের আলোচনার বিষয়বস্তু সেনাবাহিনী বনাম ইন্টারিম সরকার, মানে বর্তমান যে সরকার আছে সেই সরকার, এবং এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শহীদুল হাসান খোকন, যিনি একজন সাংবাদিক। তার আরো অনেকগুলো পরিচয় আছে, আসলে আমি যদি সেই পরিচয় এবং তার গুণ এবং এই মুহূর্তে দেশের জন্য উনি যে ভূমিকা রাখছেন সেগুলো যদি আমি বলতে চাই, তাহলে আসলে লাইফটি শেষ হয়ে যাবে। সেই কারণে আমি আর সব বর্ণনা তুলে ধরলাম না। খোকন ভাই, আমি খুবই আনন্দিত এবং সত্যি আমার খুব ভালো লাগছে আপনাকে আজকে আমাদের লাইভে আমাদের সঙ্গে সংযুক্ত পেয়ে। ধন্যবাদ দীপান্বিতা। আসলে আপনার শোটিও খুব জনপ্রিয় শো, যে কারণে আমারও ভালো লাগছে যে এই শোতে আমি অংশ নিতে পারছি। ধন্যবাদ এই বাংলা কথা টিমের সকল সদস্যদেরকে। ধন্যবাদ খোকন ভাই। আমাদের আলোচনার বিষয়বস্তু থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আজকে হয়তো অনেক রকমের প্রশ্ন দিয়ে আপনাকে জর্জরিত করব, যেগুলো আসলে মানুষ জানতে চায়। আমি শুধু মানুষের হয়ে কথা বলি, সেই জায়গা থেকে আমি একটু বলি যে বিগত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে আমরা সেনাবাহিনী, বর্তমান যেই অবৈধ ইন্টারিম সরকার, তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং নানান রকমের অনেক গুজব শুনছি, অনেক কিছু বাস্তবে দেখতে পাচ্ছি, এরকম অনেক ঘটনা চলছে। কিছুদিন আগে, এই 2-3 দিন আগে, মোহাম্মদ ইউনূস একটি পদত্যাগের কথা বললেন। এই পদত্যাগের কথা বলে পরের দিন আবার আমরা দেখলাম যে তার এক বিশেষ সহকারী তৈয়ব, তিনি আবার তার ফেসবুক থেকে একটি স্ট্যাটাস দিলেন যে না, তিনি আসলে পদত্যাগ করবেন না, আরো নানাবিধ কথা। তারপরে আবার একটি ডিসক্লেমার দিলেন যে আসলে ওইটা তার পার্সোনাল বিবৃতি। এইরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমি মূলত যেটা জানতে চাচ্ছি, আসলে সকলের একটা প্রশ্ন যে আসলে কি হতে চলেছে। সেনাবাহিনী কি আসলে আহ একটি দায়িত্ব তুলে নিবে, অথবা আজকে একটি বৈঠক হয়েছে উপদেষ্টা মণ্ডলীর, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আমাদেরকে একটু, আপনি যা বলতে চান দর্শকদের সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ দীপান্বিতা। আসলে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের মানুষের উপরে যা ঘটেছে, বাংলাদেশে যা ঘটেছে, তা একদমই স্রেফ একটি জঙ্গি হামলা, যেটি বাংলাদেশের মানুষকে একটি অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশটাকে দখল নিয়েছে এবং তারপর তাদের সামনে এনে দাঁড় করিয়েছে যে কোনো প্রক্রিয়ায়। আমি একটু সংক্ষেপেই বলছি, যে কোনো প্রক্রিয়ায় তার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, পাপেট হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যার কোনো দক্ষতা নেই। সে সামাজিক কোনো কাজও কিন্তু জীবনে করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবদ্দশায় এই ক্ষুদ্র ঋণ বিতরণ করা ছাড়া মানুষের জন্য আর কি কাজ উনি করেছেন, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমার জানাশোনা নেই যে দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি কাজ করেছেন, এটি আমার জানা নেই। আমি কোনো রেকর্ড এ পর্যন্ত পাইনি। তার এই যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, সেই টাকা বাংলাদেশের মানুষের কোথায় কাজে লেগেছে সেটা আমার জানা নেই। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন, তারপর উনাকে ঘিরে একটি জঙ্গি গোষ্ঠী, একটি সাম্প্রদায়িক চক্র, একটি বাংলাদেশ বিরোধী চক্র ওনাকে ঘিরে এই রাষ্ট্র পরিচালনা করছে, ওনাকে সামনে রেখে করছে। এবং উনি কিন্তু পাপেট হিসেবে সেটি বসে বসে দায়িত্ব পালন করছেন না, উনি বসে বসে সেটি সহ্য করছেন। কারণ উনি তো ক্ষমতালোভী মানুষ। উনি গ্রামীণ ব্যাংকের মতো একটা জায়গার এমডি পদ ছাড়েন, সেখান থেকে রাষ্ট্রের এত বড় একটি দায়িত্ব উনি কিভাবে ছাড়বেন? তো যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে পাপেট। উনি যে আহ কথাটি বলেছেন, যে পদত্যাগের যে কথাটি বলেছেন, এটা আমি প্রথম দিকেই বলেছি যে এটি আসলে নাটক। এই যে নাটক, উনি বিশ্ব মাঠের খেলোয়াড় থেকে হঠাৎ করে থিয়েটারে ঢুকে গেলেন, এটা দেখেই আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশে উনি কি নাটক করতে চাচ্ছেন। এবং আমি সেদিনই বলেছি যে উনি চাইছেন, আজকে যখন সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে, সামরিক বাহিনীর পক্ষ থেকে ওনার বক্তব্য স্পষ্ট করেছেন যে ব্লাডি করিডোর, চট্টগ্রাম বন্দর বা যে কোনো ইস্যু, এটি করবে রাজনৈতিক সরকার, সে লক্ষ্যে উনি একটি নির্বাচন দাবি করেছেন। ঠিক তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস
কিন্তু ভয় পেয়ে গেছেন। তাহলে সেনাবাহিনী পাশে না থাকলে তো ওনার কেউ নেই। কারণ উনি কাদের প্রতিনিধিত্ব করেন এই সরকারে? করেন একটা কথিত ছাত্র জনতা। সেই কথিত ছাত্র জনতার সংখ্যা এখন নেমে এসে 200-500। আর উনি কাদের করেন? উনি করেন 71-এর স্বাধীনতা বিরোধী জামাতি ইসলামের প্রতিনিধিত্ব করেন। উনি কাদের করেন? যারা বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি, সেই হেফাজত ইসলামের, সেই হেফাজত সমাজের। তাহলে উনি বাংলাদেশের মানুষের প্রতিনিধি না। বাংলাদেশের মানুষের প্রতিনিধি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। সর্বোচ্চ ভোটে যারা বাংলাদেশে বারবার প্রমাণ করেছেন রাজনীতিতে, সেই দুটি দল। একটি বাংলাদেশের আওয়ামী লীগ, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং স্বাধীনতার পরে গঠিত আরেকটি তাদের বিপক্ষ শক্তির নাম বিএনপি। তো সেই শক্তির কে তারা পাশ কাটিয়ে ডক্টর ইউনূস চাইছেন আগামী 5 বছর আরো রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকতে, বা তারও বেশি সময় অনির্বাচিত হয়ে। কারণ উনি কিন্তু উনার ইন্টারেস্টের চেয়ে এখানে ইন্টারেস্ট বেশি হচ্ছে যারা এই কথিত ছাত্র আন্দোলনের যোদ্ধা, কথিত বিপ্লবী, এই জঙ্গি গোষ্ঠীর নেতা, এই যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, আর জামাতি ইসলাম, যাদের 5% ভোটও বাংলাদেশে নেই, তাদের কিন্তু ভোট করে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই। যেহেতু তাদের ভোট করে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই, তারা ভোটে ভয় পায়। এজন্য তারা ডক্টর ইউনূসকে দিয়ে নির্বাচন ঠেকাচ্ছে। কিন্তু বারবার বিএনপি কিন্তু নির্বাচনের দাবি তুলছে। আপনি লক্ষ্য করবেন বিএনপির নেতারা বারবার বলছে নির্বাচন। ইভেন তারেক রহমান কিন্তু তারেক রহমান তাদের যে নেতা, তিনি নিজে বলেছেন যে আমরা ঈদের পর যদি নির্বাচনের ডেট না ঘোষণা করা হয়, শিডিউল না ঘোষণা করা হয়, আমরা কিন্তু আন্দোলনে নামবো এই সরকারের বিরুদ্ধে নির্বাচনের দাবিতে। তো যখন এই চারিদিকের এই অবস্থা, ঠিক তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একদম ভয় পেয়ে গেছে যে তাহলে কি আমি শেষ। এবং উনি এই নাটকটি করে মূলত আবার উনি দুটো জিনিস আজকে ওনাদের উপদেষ্টাদের পক্ষ থেকে আপনি দেখেছেন যে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মিডিয়াতে, সেখানে দুটো জিনিস উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে পরাজিত শক্তি, আরেকটি হচ্ছে দেশ বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গোষ্ঠী। তারা দুটো জায়গায় ইঙ্গিত করেছে, একটা আওয়ামী লীগ আর একটি ইন্ডিয়া। তাদের তাদের বক্তব্য তো তারা কিন্তু স্পষ্ট, মানে এই যে সেই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলা হচ্ছে, তারা বলছে সেই ফ্যাসিস্টদের সামনে রেখে আর তাদের যে শত্রু ইন্ডিয়াকে সাথে রেখে আবার তারা একটা পাবলিক ঐক্য করার চেষ্টা করছে। কিন্তু আদতে জনগণ তাদের এই ডাকে আর সাড়া দেবে না। আর আজকে যেমন তারা জামাতের সঙ্গে মিটিং করেছে, তারা এনসিপির সঙ্গে মিটিং করেছে, অথচ এনসিপি বা জামাত দুজনের কিন্তু নিবন্ধন, দুজনরা কিন্তু রাষ্ট্রের নিষিদ্ধ দুটি, মানে এনসিপি নিবন্ধন নেই আর জামাত রাষ্ট্রের নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। তাদের নিবন্ধন কিন্তু ফিরে পায়নি, তাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন কিন্তু তুলে নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। তাহলে তাদের সঙ্গে উনি বৈঠক করছেন, বৈঠক করে উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান এবং বলছে যে যদি এই ফ্যাসিস্ট শক্তি আর আন্তর্জাতিক কুচক্রী মহল যদি কি বলে যে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে, সেক্ষেত্রে চিন্তা করবেন উনি আদৌ কি করবেন, সরকার কি করবে। তার মানে উনি পদত্যাগ করতে চান। এটি হচ্ছে ওনার নাটক, যে উনি পদত্যাগের নাটক সাজিয়ে মূলত এই জঙ্গি গোষ্ঠীকে আবার একত্রিত করার চেষ্টা করেছে। এখন এই জঙ্গি গোষ্ঠীর আমি একটি কথা স্মরণ করাতে চাই, কারণ আমি জানি যে আপনার এই শো বাংলাদেশের সমস্ত প্রগতিশীল মানুষ দেখে, বিএনপির কিছু লোক প্রগতিশীল মানুষ আছে। সুতরাং তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে জঙ্গিবাদের খপ্পর, এই জঙ্গিবাদীদের খপ্পরে পড়ে বিএনপি যা হারাচ্ছে তার চেয়ে বেশি কিন্তু হারাতে হবে এই টোপে ডক্টর ইউনূসের এই নাটক যদি তারা পা দেয়, এই নাটকে যদি তারা পা দেয়। হ্যাঁ, এটি হচ্ছে আমার কথা। এখন আরেকটা জিনিস দীপান্বিতা, যে সেনাবাহিনী হঠাৎ করে এই কথা কেন বললো, এই আলোচনাটা আমি করি নাকি? শিওর। হঠাৎ করে সেনাবাহিনীটি করার কারণ হচ্ছে যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, তারা কিন্তু 5 আগস্ট 2024 বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু কন্যা যেদিন চলে যেতে বাধ্য হন, তাকে ইন্ডিয়াতে পাঠানো হয়, সেদিন কিন্তু সামরিক বাহিনী সদস্যরা বৈঠক করে একটি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি বৈঠক করেন, সেখানে আওয়ামী লীগ বা 14 দলের নেতাদের বাদে। সেই বৈঠকে কিন্তু শেষে প্রেস ব্রিফিং যেটা করা হয় মিডিয়াতে, জাতির উদ্দেশ্যে কিন্তু সেনাপ্রধান একটি কথা বলেছিলেন
যে সেনাবাহিনী আজকে থেকে আপনাদের দায়িত্বভার গ্রহণ করবে, দেশের দায়িত্ব নিল, আমরা দেশ পরিচালনার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করব। এটা কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য। হ্যাঁ, উনি এরপর বলেছিলেন। 5 আগস্টের পরে 8 আগস্টে দীপান্বিতা 8 আগস্টে যখন ডক্টর ইউনূসের সরকার গঠন হলো, তারপরে বাংলাদেশে শুরু হলো মব সন্ত্রাস। তারপরে বাংলাদেশে শুরু হলো প্রগতিশীল মানুষদের হত্যা, নির্যাতন, নিপীড়ন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, টাকা পয়সা লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, চাঁদাবাজি, নারীদের উপর প্রতিহিংসা। রাস্তায় নারীদের নামতেও দেওয়া হচ্ছিল না বোরকা না পড়লে। এই হেফাজত ইসলামের নেতা মামুনুল হক বলা শুরু করলেন যে যে শরীরের, মেয়েদের শরীরের যে অংশ দেখা যাবে সেখানে আলকাতরা মেরে দেওয়া হবে, রং করে দেওয়া হবে। এই যে মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গাটি খর্ব করা শুরু হলো। এবং যারা এটা করলো আপনি মিলিয়ে দেখেন, সবাই এই জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত, জড়িত। তারা 350-র মতো 5 আগস্টের পরে 350 মতো জঙ্গিকে কোন রকম আইন কানুন না মেনে তারা মুক্তি দিয়ে দিল, যার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত জঙ্গি নেতা ছিলেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাবাহিনী কিন্তু অনেকটা সহনশীলতা দেখিয়েছে। এক পর্যায়ে এই বক্তব্যের আগেও কিন্তু সেনাপ্রধান একবার বলেছিলেন বিডিআর বিদ্রোহ নিয়ে যে স্টপ, আর এই বিষয়ে কথা হবে না। বিডিআররাই হত্যা করেছে, বিডিআর অফিসারদের। এবং উনি কিন্তু তখন মাইনরিটি নির্যাতন নিয়ে বলেছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সেটা বলেছিলেন। আমি যদি আপনার স্মরণে থাকে দর্শকদের বলবো যে ওই সময় সেনাপ্রধান এটা বলেছিলেন। এবং তারপর উনি এই হুমকিটা দেওয়ার পরে একটা সময় উনি অপেক্ষা করেছেন যে হয়তো বা ডক্টর ইউনূসের মতো একটি লোক এটি থেকে সাবধান হবে। কিন্তু আপনি দেখেন সাবধানটা কি হবে, কারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে? সব মার্কিন নাগরিক, তারা বিদেশ থেকে উড়ে এসছে। তাদেরকে নাকি কয়েক সেকেন্ডের ফোনে ডক্টর ইউনূস তার কি বলে এটাকে, যে ভালোবাসা দিয়ে তুলে নিয়ে এসছে। এই মার্কিন নাগরিকরা, আরেকটা দেশের নাগরিকরা আপনার দেশকে কিভাবে ভালোবাসবে? বাসার কি সুযোগ আছে? বাসার কোনো সুযোগ নেই। সুযোগই নেই। মার্কিন নাগরিকটা এসে এখানে মার্কিনদের কি ব্যবস্থা করা যায়, বন্দোবস্ত করা যায়, সেটা নিয়ে ব্যস্ত আছে। তার মধ্যে যেমন একজন একদম। খলিলুর রহমান, খলিলুর রহমান তাকে রজার রহমান। রহমান নামে আমরা চিনতাম। 2001 সালে তার কেলেঙ্কারি নিয়ে আমি নিউজ করেছি, আমি তখন একটি সাপ্তাহিক পত্রিকায় তাকে নিয়ে নিউজ করেছি। সেই রজার রহমানকে হঠাৎ করে আমরা বাংলাদেশে দেখলাম। প্রথমে দেখলাম বিশেষ সহকারী, এরপরে হতে হতে উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন। উনি কি হুম। সামরিক বাহিনীতে আসা লোক? কোন লোক? উনি কি ইন্টেলিজেন্স এজেন্সিতে আসা লোক? উনি কি পুলিশ বাহিনী থেকে আসা লোক? তাহলে উনি সামরিক বাহিনীর জাতীয় নিরাপত্তার কি বোঝে? উনি সামরিক বাহিনী কিভাবে পরিচালনা করবে? সামরিক বাহিনী বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ কি? পৃথিবীতে অনেক জাতীয় নিরাপত্তার নাম আমরা জানি, তাদের কাজ জানি আমরা, জানি না? তুলসী গাবার্ড আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা আছে, শি কাম ফ্রম ইউএস মিলিটারি। আমরা দেখেছি ভারতের নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভাল, উনি ভারতীয় পুলিশ ক্যাডারের লোক, উনি দীর্ঘদিন ইন্টেলিজেন্স এজেন্সিতে ছিলেন। তো উনি নিরাপত্তা সামলাচ্ছেন। কিন্তু এই খলিলকে, খলিল হচ্ছে সেই যে 1/11-এর সময় তখনকার অন-11 আগে যে সরকার, 2001 সালের সরকার, 2001 সালের যে সরকার, লতিফুর রহমান সরকার, সেই সরকারের উনি ইয়ে ছিলেন, কি বলে, সেক্রেটারি ছিলেন। সেই সময় উনি একটি পরকীয়ায় জড়িয়ে একটি ডাবল মার্ডার কেসের আসামি হন। তারপরে দেশ থেকে উনি পালিয়ে যান। এমন একটা গুণী মানুষকে খুঁজে নিয়ে এসেছেন। ডক্টর ইউনূস বলেছে না যে পৃথিবীতে যত বাঙালি গুণী আছে বাংলাদেশের সবাইকে উনি খুঁজে নিয়ে এসেছেন। আশিক নামে একটা টাউটকে খুঁজে নিয়ে এসে একটা বিশাল সম্মিলন করালেন। কত বিনিয়োগ হয়েছে? এই বিনিয়োগ সম্মিলনের পরে বাংলাদেশ তা নিয়ে কথা বলেন না কেন? তো এই যে যে পরিস্থিতি, এই দিকে দীপান্বিতা বাংলাদেশকে একটি অকার্যকর রাজ্য হিসেবে, তারা রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়। এর পিছনের শক্তির নাম আইএসআই। এই আইএসআই ডক্টর ইউনূসের সঙ্গে ক্লোজলি আছে, তারা তাদের সঙ্গে মনিটরিং করছে, তারা তাকে নির্দেশনা দিচ্ছে। সেই আইএসআই নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করতে গিয়ে ডক্টর ইউনূস ফেসে যাননি, বাংলাদেশ ফেসে গেছে। বাংলাদেশ একটা বড় ফাঁদে পড়ে গেছে। সেই ফাঁদটা কি? বাংলাদেশ মার্কিনদের কবলে চলে গেছে, বাংলাদেশ আইএসআই এর কবলে চলে গেছে। এখন দেখেন আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমরা বাংলাদেশের এমন একটা জায়গায় বাংলাদেশের অবস্থান যার পাশে পাশে ভারতের মতো একটি বড় রাষ্ট্র, তার তাকে তার পাশে যে রাষ্ট্রটি তার কোণে রয়েছে চায়নার মতো একটা রাষ্ট্র। এবং দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ অশান্তিতে ভোগা মায়ানমারের মতো একটি রাষ্ট্র রয়েছে, যাদের যন্ত্রণা আমরা ভোগ করছি। প্রায় 25 লাখ হয়ে গেছে এখন
প্রায় 25 লাখ শরণার্থী, রোহিঙ্গা শরণার্থীকে আমাদের ধারণ করতে হচ্ছে। সেই পরিস্থিতিতে বাংলাদেশকে মার্কিনীদের হাতে তুলে দেবার এই আইএসআই ইউনূস ষড়যন্ত্র বাংলাদেশকে ব্যাপক বড় একটা খাদে ফেলে দিয়েছে। যে খাত থেকে বাংলাদেশকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টা কতটা সফল হবে জানি না। কিন্তু তার যে জায়গা, সেই সফলতা উঠে আনার জন্য, সেখান থেকে উঠে আসার জন্য যে জায়গা, সেটি বাংলাদেশ সেনাবাহিনী, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। কারণ যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী যদি 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর যদি না বলতো যে আমরা দায়িত্ব নিচ্ছি, তাহলে সেদিন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদে রাস্তায় নামতো। কারণ জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু মাঠে নামে। দেশের শান্তি রক্ষা বাহিনী, পুলিশ সহ সামরিক বাহিনীকে পরে নামানো হয়েছে, সবাইকে দিয়েই কিন্তু শান্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু 5 আগস্ট যখন জঙ্গি হামলাটা প্রকাশ পেল, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকতো না। যখন বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হলো, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকতো না। তারা শুধু সেনাবাহিনীর উপর আস্থা রেখেই সেদিন বসেছিল। আপনাকে আমি একটা গোপন কথা বলি, আমি যেহেতু সাংবাদিকতা করি, আমার ইন্টেলিজেন্স সোর্স আছে। বঙ্গবন্ধুর বাড়ি যেদিন 32 নম্বর ভাঙা হয়েছে, সেদিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, আওয়ামী লীগের লোকেদের প্রস্তুতি ছিল, তারা চেয়েছিলেন যে তারা এর প্রতিবাদে রাস্তায় নামবেন, 32 নম্বর ভাঙা ঠেকাবেন। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল, এটা আমরা দেখছি, আমরা দেখবো, 32 নম্বর কিছু হবে না। কিন্তু এইভাবে তাদেরকে নামতে না দিয়ে সেনাবাহিনীর একটি পক্ষ, দায়িত্বপ্রাপ্ত একটি পক্ষ কিন্তু পুরোপুরি বাংলাদেশের মানে বাংলাদেশ তৈরি সূতিকাগার, আবেগের জায়গা বাংলাদেশের বঙ্গবন্ধু জাতির পিতার বাড়ি, সেই আবেগের জায়গাটি কিন্তু নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই দায় কি সেনাবাহিনীর নেই? সেনাবাহিনীর আছে। তো সেনাবাহিনী সেই দায় মুক্তির সময় এসেছে। কারণ বলি এবার আমি, এটি হচ্ছে আসল কারণ। কারণ আপনি জানেন যে যখন মার্কিন ষড়যন্ত্র বাংলাদেশে বিস্তার করতে শুরু করে এবং আইএসআই সেই বাস্তবায়নের জন্য আইএসআই মাঠে নেমে যায়, তখন কিন্তু আমাদের যারা বন্ধু রাষ্ট্র, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার বন্ধু, মানে উড়ে এসে জুড়ে এসে বন্ধু না, যারা বাংলাদেশের জন্ম দেওয়ার পেছনে যাদের অবদান আছে, একটি হচ্ছে রাশিয়া আর একটি হচ্ছে ভারত, এই দুটি রাষ্ট্র কিন্তু নড়ে চড়ে বসে। আপনি জানেন যে এই ঘটনার পর 24 আগস্ট 2024-এর পরে দুটি নৌজাহাজ, মানে হুম। দুটি যুদ্ধ জাহাজ বে অফ বেঙ্গলে পাঠিয়েছে রাশিয়া। আপনি জানেন কিনা আমি জানি না, পাঠিয়েছে রাশিয়া। কারণ বাংলাদেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, বাংলাদেশটাকে রক্ষার জন্য তারা এখন পর্যন্ত শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে রাশিয়া ভারত এখনো শেখ হাসিনার প্রতি আনুগত্য পোষণ করেন, তার প্রতি, তার নেতৃত্বের প্রতি সম্মান জানান, এবং বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা আছে। বিকজ অফ নিঃসন্দেহে। বাংলাদেশটা তারা তৈরি করেছেন। খোকন ভাই, সেইখানে আমি একটা বিশেষ অনুরোধ করব এই সুযোগে, যারা জেনজি জেনারেশন আছে তাদের উদ্দেশ্যে আপনি প্লিজ একটি জিনিস একটু তুলে ধরেন। 1971 সালে আমেরিকার কি ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে, এবং তারা যে আমি চায়নি বাংলাদেশকে, এটা একটু এই ভাগে একটু তুলে ধরেন, আপনি একটু বলেন। ওকে, আমি তাহলে এই প্রসঙ্গের পরে আমি আসল প্রসঙ্গটিতে যাই। হ্যাঁ। যে দেখুন, হুম। 1971 সালে বাংলাদেশ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন, ঠিক তখন থেকে কিন্তু মার্কিনদের একটি ষড়যন্ত্র শুরু হয়। এবং আজকে চাইনিজ, তখনকার চাইনিজ কিন্তু আমাদের বিরুদ্ধে ছিল। চায়না কিন্তু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে 1971 সালে ভারত, বিশেষ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্য যে অবদান রেখেছেন, সেটি মানে অবিস্মরণীয়। একটা সন্তান জন্ম দিতে মায়ের যে কষ্ট, সেই কষ্ট শ্রীমতী ইন্দিরা গান্ধী করেছেন 1971 সালে। একজন নারী, তিনি সারা পৃথিবী চষে বেরিয়েছিলেন বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি দাঁড়ানোর জন্য। এবং 1971 সালে, মানে আজ থেকে 54 বছর আগে, 262 কোটি টাকা বাংলাদেশের মানুষের পিছনে খরচ করেছিলেন এই শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো ভারতবর্ষ তখন যে ডিপ্লোম্যাসি করেছিল, যে কথাটি আপনি বলতে চাইলেন, যে তখনকার দুটি পরাশক্তি আমেরিকা এবং চায়না, তারা কিন্তু মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে। যার যেটি আমরা তখনকার পত্রপত্রিকা এবং এখনো আলোচনা করলে বুঝতে পারি দীপান্বিতা, যে 1969 সালে বঙ্গবন্ধুকে, যখন বঙ্গবন্ধু মানে আন্দোলনমুখী হন, তখন কিন্তু আমেরিকান এম্বাসির কর্মকর্তারা তাকে বুঝিয়েছিলেন যে তুমি
সেন্ট মার্টিন দ্বীপটা আমাদেরকে দিয়ে দাও, তোমাকে আমরা স্বাধীনতা দিয়ে দিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বেরিয়ে এসে বলেছিলেন যে আরে মার্কিনদের স্বাধীনতা আমার লাগবে না, আমি জনগণের জন্য স্বাধীনতা চাই, আগে জনগণকে দেশ উপহার দেব, তারপরে জনগণ যদি চায় এই দেশ তাহলে তাহলে তারা দেবে, আমি না, আমি শেখ মুজিব জনগণের প্রতিনিধি, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন। এবং দেশ স্বাধীনের পর যে কারণে, দেশ স্বাধীনের আগের কথা বলি আমি ধারাবাহিকভাবে বলি, যে 1971-এর যুদ্ধকালীন সময়ে যখন বাংলাদেশের জয় সুনিশ্চিত, 3 জানুয়ারি আপনার ইতিহাসে স্মরণ আছে, 3 জানুয়ারি ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ভারত যুদ্ধ ঘোষণা করলো 3 জানুয়ারি, বলছি 3 ডিসেম্বর, সরি 3 ডিসেম্বর 1971 করার পর এই নড়ে চড়ে বসলো তাদের মিত্র, বিশেষ করে চায়না এবং আমেরিকা। আমেরিকা। হুম। হ্যাঁ, 10 ডিসেম্বর ভিয়েতনামে তাদের থাকা একটি সপ্তম নৌবিহার যেটাকে বলা হয় যুদ্ধ জাহাজকে তারা বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করা, 10 ডিসেম্বর। এটি শুনে রাশিয়া একটি যুদ্ধ জাহাজ মুভ করিয়ে দিল বাংলাদেশের দিকে। এবং যাই হোক, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের অবদান, ভারতের অবদান, ভারতের সেনাবাহিনীর অবদান। সেই অবদানের কারণে আমরা 16 ডিসেম্বর, তার আগেই তাদের যুদ্ধ জাহাজ পৌঁছেছে 18 ডিসেম্বর, তার আগেই আমরা স্বাধীন হয়ে গেছি। কিন্তু যদি সপ্তম নৌবহর পৌঁছে যেত তাহলে আমাদের স্বাধীনতা তখন হতো কিনা জানি না, কত বিলম্বিত হতো সেই প্রশ্ন কিন্তু রয়ে গেছে। মুক্তিযুদ্ধের দিনগুলোতে ভারত রাশিয়া আমাদের যে বন্ধুত্বের জায়গায় আমাদের ছিল, না হলে আমাদের কয়েক কোটি মানুষ না খেয়ে মারা যেত, সেই জায়গাটি ভারত এবং রাশিয়া করেছে আমাদের জন্য। পক্ষান্তরে চীন এবং আজকের ইউনুসের যে বন্ধু ইউএস, তারা কিন্তু এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, এই পূর্ব পাকিস্তানকে ধ্বংস করার জন্য, মুক্তিযোদ্ধাদের ধ্বংস করার জন্য যা করার তাই করেছে। এবং তাহলে হ্যাঁ, বঙ্গবন্ধু রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেওয়ার পরেও কিসিঞ্জার এসেছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে, বললেন যে আমাদের তখনকার যিনি আমেরিকার রাষ্ট্রপতি উনি দেখা করতে চান। তো বঙ্গবন্ধু যেহেতু একটা বড় দেশের রাষ্ট্রপতি, উনি দেখা করতে চান, তো বঙ্গবন্ধু রাজি হলেন, মিটিং হলো। তো মিটিং এ বঙ্গবন্ধুকে বলা হলো যে তুমি আমাদেরকে সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দাও, আমরা তোমাদেরকে পৃথিবীর বুকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে 10 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করবে। বঙ্গবন্ধু আলাপ আলোচনা শুরু এসে বাইরে এসে বললো, তুফাইল জেনে শুনে মিটিং দিবি, এইসব মিটিং এ আমি আসতে চাই না, আমার এত বড় নেতার দরকার নেই, আমার দেশ ভালো আছে, আমি দেশ বেঁচে খেতে চাই না, আমি না খেয়ে থাকবো। এটি ছিলেন বঙ্গবন্ধু। এবং সেই ষড়যন্ত্র এবং কিন্তু তার কন্যা একই তার রকম কন্যা সেই একই, রাইট, একই রকম পরিস্থিতি তৈরি করেছেন। এবং তার কন্যার এই দৃঢ় চেতনার কারণে, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু, দেশের প্রতি ভালোবাসার কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত টিকে আছি। আমরা স্বপ্ন দেখছি, শেখ হাসিনা 5 আগস্ট মারা গেলে কি হতো আমি জানি না, কিন্তু উনি বেঁচে আছেন তাই স্বপ্ন দেখছি। বাংলাদেশের মানুষ, বাঙালির স্বপ্ন দেখার একটা জায়গা আছে, বা ওনাকে নিয়ে একটা স্বপ্ন দেখার জায়গা আছে। তো দীপান্বিতা, এটা হচ্ছে মূলত যে জঙ্গি হামলা, জঙ্গি রাষ্ট্র ইউনূস করেছেন, সেখান থেকে বের হতে আমাদের হয়তো কষ্ট হচ্ছে, কষ্ট হবে, কিন্তু আমরা ফিরবো। আমি একটি আশার খবর আমি আপনার দর্শকদের দিতে চাই, বা আমি আমাদের যারা আদর্শের লোকজন আছে তাদের দিতে চাই। এটি আজকে 1971 সালের মতো রাশিয়া এবং ভারত আমাদের পাশে দাঁড়াবে, বাংলাদেশকে রক্ষার জন্য দাঁড়াবে। তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে দাঁড়াবে না, তারা দাঁড়াবে বাংলাদেশ, তাদের তৈরি করা যে বাংলাদেশটি, সেই বাংলাদেশটি রক্ষা করার জন্য দাঁড়াবে। আমি আপনাকে একটা ইনফরমেশন দিই যে বে অফ বেঙ্গলে দুটি আহ নৌতরি এসে দাঁড়িয়েছে রাশিয়ার, দীর্ঘদিন ধরে তারা দাঁড়িয়ে আছে। এবং আপনি জানেন যে পাহেলগাম হামলার পর ভারত দুটি কাজ করেছে, একটি হচ্ছে বাংলাদেশের চিকেন নেকটি তারা কেটে নিতে, আমাদের দেশের কিছু মৌলবাদী চক্র চিকেন নেক কেটে নিতে চায়, তাকে প্রতিরোধের জন্য কিন্তু একটা তিস্তা অপারেশন ওয়ার্ক অলরেডি শুরু করেছে নরেন্দ্র মোদী। এটি হয়েছে চিকেন নেকের কাছে শিলিগুড়িতে। এবং সেখানে তারা একটা যুদ্ধ প্রস্তুতি নিয়েছে যে বাংলাদেশে যদি এই মার্কিন সাম্রাজ্যবাদীদের সহায়তায় এই আইএসআই দখল করতে চায়, তার একটা প্রতিরোধ তারা করার চেষ্টা করেছে। এবং সম্প্রতি সময় গত 2 দিন থেকে এখানকার একটি নৌঘাটিতে ভারত তাদের কি বলে এটাকে, যে আরে নৌ অপারেশন যেটাকে বলে আর কি, সেটা নিয়ে তারা কাজ করছে। হ্যাঁ, সেটা নিয়ে তারা কাজ করছে। সুতরাং পাকিস্তান এসে বাংলাদেশ দখল করে দেবে এই জঙ্গিবাদীদের,
তাদের আশায় ইউনূস ক্ষমতায় থাকবে, সেই চিন্তা করার কোনো সুযোগ নেই। ইউনূসের কাছে এখন এক্সিটের পথ ছাড়া আর কোনো পথ খোলা নেই। কারণ বাংলাদেশ থেকে, আমি এই কথাটি বলেছিলাম তোমাকে শুরুতেই, যে একটা আসল কথা বলবো, যে বাংলাদেশ থেকে অলরেডি মার্কিনরা চোখ ফিরিয়ে নিয়েছে, কারণ তারা ডেট হর্স নিয়ে খেলে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডেড হর্স, বিকজ অফ সেনাবাহিনী প্রধান বলে দিয়েছেন যে উনি করিডোর দেবেন না, উনি এটা করবেন না। তো সেনাবাহিনীতে সেনাপ্রধানকে সরিয়ে করিডোর দেওয়ার সামর্থ্য ডক্টর ইউনূসের আছে বলে আমার মনে হয়। সুতরাং ডক্টর ইউনূস, তাকে ডেড হর্স হিসেবে তারা ঘোষণা করে দিয়ে সরে পড়েছে মার্কিন প্রশাসন। আমি দায়িত্ব নিয়ে বলছি, জঙ্গিবাদীদের সঙ্গে মার্কিন সরকার নেই, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থা। এখন আমি যেটা জানি, আমি মানে আমার কাছে যে তথ্য আছে, ডক্টর ইউনূসকে সেফ এক্সিটে নেওয়ার জন্য তার বিশেষ বন্ধু হিলারি ক্লিনটন সে চেষ্টা করছে কোন পথে তাকে সেফ নেওয়া যায়। এবং আমি এও আপনাকে বলে রাখি, তাকে সেফ এক্সিট, যদিও আমরা তো পারছি না কিছু করতে, আমাদের ক্ষমতা নেই, আমরা জানি না আমাদের সেনাবাহিনী পুলিশ কি করবে। আমরা চাই যে না, উনি দেশে থাকুক, উনি দেশে থেকে জুলাই আগস্টের হত্যাকাণ্ড, পুলিশ এই 3000 পুলিশের হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি উনি হোক। কিন্তু সেটা তো দরকার, জানি আমাদের সামরিক বাহিনী বা পুলিশ বাহিনী কি করবে। কিন্তু যদি উনি চলেও যান, আর কাউকে সেফ এক্সিটে কিন্তু হিলারি ক্লিনটন দেবে না। এই ছাত্র জনতার কিন্তু, এই এনসিপি জামাত ইসলামের কিন্তু হিলারি ক্লিনটন বান্ধবী নেই। সুতরাং যারা যা করছেন ভেবেচিন্তে আপনি করতে হবে। অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করুন যে কোন নেতাকে তারা মানে তাকে ফলো করেছে, যে তার নিজের মতন করে সেফ হয়ে বেরিয়ে চলে যাবে, বাকিদের কি ভবিষ্যৎ হবে না হবে সেটা আসলে তার দায়িত্বও নয়। এবং আপনার কথা থেকে দীপান্বিতা, খোকন ভাই, হ্যাঁ বলুন। দীপান্বিতা, আমি তো একটা কথা ক্লিয়ার করলাম যে আমি ইউনূস কবে যাবে কবে আসবে এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, কারণ সে যাবে, যেতেই তাকে হবে। যে পরিস্থিতির মধ্যে সে পড়েছে বাংলাদেশে, আজকে একজন উপদেষ্টা ফারুকী, তার একটি প্রেস কনফারেন্স ছিল, 5 জন পাঁচজন। জার্নালিস্ট উপস্থিত হয়েছে। মানে জনগণ না, সাংবাদিকরা তাদেরকে, এত সাংবাদিক, এত শেখ হাসিনাকে ফ্যাসিজম করে এত পত্রিকায় লেখা হচ্ছে, শেখ হাসিনা ফ্যাসিবাদ লেখা হচ্ছে বাংলাদেশের পত্রিকা মিডিয়াগুলোতে, সেই মিডিয়ার 5 জন সাংবাদিক উপস্থিত হয়েছেন, যার জন্য তাকে প্রেস কনফারেন্স বাতিল করতে হয়েছে। জনগণও তাদের বাতিল করে দিয়েছে, জনগণ বাতিল করে, কিন্তু কথা বলতে পারছে। জনগণের নেতৃত্বের দরকার, আওয়ামী লীগকে নেতৃত্বের জায়গা তৈরি করতে হবে, সাংগঠনিক হয়েছে কাজ করতে হবে। দীপান্বিতা, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, এই জঙ্গিবাদের সঙ্গে জনগণ নেই। জনগণ মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাস করে, সেই জায়গাটা আওয়ামী লীগকে ক্লিয়ার করতে হবে, প্রস্তুতি নিতে হবে তাদের। সকলে যে একটি দুশ্চিন্তা করছিল যে সেনাবাহিনীকে হয়তো হত্যার একটি ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনী আসলেই কিংবা সেনা প্রধান আসলেই টিকে থাকতে পারবেন কিনা। আপনি যেহেতু বললেন যে আমাদের সঙ্গে রাশিয়া এবং ভারতের একেবারে সরাসরি সহযোগিতা রয়েছে, এবং আমি মনে করি আরো অনেক আন্তর্জাতিক রাষ্ট্রই আসলে আমাদেরকে সহযোগিতা করবে, কারণ পৃথিবীতে অনেক দেশই আছে যারা আসলে এই টেরোরিজম এন্ড এই মৌলবাদ জঙ্গিবাদ এগুলোকে একদমই পছন্দ করে না। আপনার কথার সঙ্গে যদি দীপান্বিতা, আসলে আমি দীপান্বিতা, শুধু ভারত রাশিয়া নয়, এই করিডোর ইস্যুতে চীনও ইউনূসের বিরোধিতা করছে। আপনি খবর নিয়ে দেখেন, নতুন করে রাখাইন স্টেটে এয়ার স্ট্রাইক শুরু করেছে সামরিক জান্তা মায়ানমার। এই গত 3 দিনে ধরে আপনি কক্সবাজারের টেকনাফের দিকে কাউকে ফোন করেন যে রাতে কি শব্দ টব্দ পাচ্ছ কিনা, সেখানে ব্যাপক বোম্বিং হচ্ছে, এয়ার স্ট্রাইক হচ্ছে। সুতরাং আপনি আজকে আরাকান আর্মিকে এনে কি বলে বৈশাখী উৎসব করছেন, এটি কি তাদের কানে যাচ্ছে না? সুতরাং চীন তো তাদের ভালো বন্ধু, চীন নতুন করে বিমান পাঠাচ্ছে, যুদ্ধ বিমান পাঠাচ্ছে তাদের জন্য, মিসাইল পাঠাচ্ছে। কার বিরুদ্ধে পাঠাচ্ছে? ইউনূসের বিরুদ্ধে পাঠাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে না, এই জঙ্গিদের বিরুদ্ধে পাঠাচ্ছে। সুতরাং তার সাবধান হওয়ার, পালিয়ে যাওয়ার কিন্তু একটা সুন্দর সময় এখনো আছে। আছে, সেটাই বুঝতে পারছি। তাহলে এই কথা সত্য এবং প্রমাণিত যে আপনি যেহেতু 1971-এর আসলে পুরো জিও পলিটিক্সটা আমাদের কাছে আসলে তুলে ধরলেন, যে কিভাবে আসলে চায়না আমাদের বিরোধিতা করেছে, আমেরিকা আমাদের বিরোধিতা করেছে। ঠিক দেখুন 2024 সালে এই শক্তিগুলোই কিন্তু মোহাম্মদ ইউনূসকে এবং আইসিস সহযোগিতা করেছে। অর্থাৎ এই কথা সুস্পষ্ট, এ কথা একেবারেই সুস্পষ্ট যে 2024-এ আসলে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আবার পুনরায় একটি না আঘাত না, করেছে কোটা আন্দোলনের নাম করে। একেবারেই তাই, এটাই এটা বাস্তবতা সার্বভৌমত্ব। দীপান্বিতা। দীপান্বিতা, এটাই বাস্তবতা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে না, সেই শক্তিটি 2024 এসে, না হলে তারা কিভাবে এটাকে নতুন স্বাধীনতা বলে? কি হাস্যকর, তারা জাতির পিতাকে অস্বীকার করছে। কি হাস্যকর,
তারা সংবিধানকে ছুঁড়ে ফেলছে। কি হাস্যকর, তারা মুক্তিযুদ্ধকে ছিঁড়ে ফেলছে। এরা কারা? ঠিক। এবং তাদের সেই একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান এবং আহ, আহ, তাদের যে মিত্র, সেই ইয়ে কিন্তু তাদের সাথে আমেরিকা। তাহলে আমার একদম। বন্ধু, আমার বাংলাদেশের বন্ধু, জন্মদাতা, জন্মদাতার হিসাবে যারা বাংলাদেশের সঙ্গে ছিলেন, সে রাশিয়া, সেই ভারত আমার পাশে দাঁড়ালে তোমাদের সমস্যাটা কি? আমার বন্ধু আমার পাশে আসলে সমস্যা, তোমার জঙ্গি বন্ধু আসলে সমস্যা না। এখানে আসলে একটা সমস্যা ভীতি হচ্ছে কাজ করে। খোকন ভাই, এখানে একটা ভীতি কাজ করে বলেই তাড়াতাড়ি আগে করে হচ্ছে ভারত বিদ্বেষ তৈরি করার একটা প্রোপাগান্ডা হয়, কেননা তারা জানে যে এই দুই এখানে রাষ্ট্র এবং এখানে শক্তি আমাদের সঙ্গে থাকলে তারা পরাহত করতে হবে না, সুতরাং মানুষকে। দীপান্বিতা, দীপান্বিকা, এখানে দুটো ইস্যু। একটা হলো ধর্মীয় সুষ্ঠুরি। হুম। বাংলাদেশের মানুষ, মানুষ খুব ধর্মীয় সুষ্ঠুরিতে বিশ্বাস করে। তারা কোরআন পড়ে আরবিতে, সেটাকে ব্যবহার করা হয়, এটাই কোরআন পড়ে মুশকিল। আরবিতে, কোরআনের অর্থ জানে না। তারা হাদিস পড়ে আরবিতে, এবং তারা একটা হাদিস জানার জন্য হুজুরের কাছে যায়, তাদের ফতোয়া লাগে, মাসালা লাগে। কিন্তু এগুলো পড়েই তো জানা যায় কোরআন তো শাশ্বত, কোরআন তো অমল বাণী, সেই বাণী তো পড়ে নিজেরাই অনুবাদ করে পড়া যায়, পড়ে সেটার তান্ত্রিক অর্থ ধর্ম। জানা যায়। হুম। কিন্তু বাংলাদেশের একটা শ্রেণী আছে, তারা কোরআনের বিকৃত করছে, কোরআনকে ভীষণভাবে ভীষণভাবে আহ মানে কি বলে যে ভুল ব্যাখ্যা করে মানুষকে তাদের দিকে, তাদের আদর্শের দিকে, তাদের আইডিওলজির দিকে, তাদের জঙ্গিবাদের দিকে ধাবিত করছে, এবং সারা বিশ্বের মুসলমানদের বিপদে ফেলছে বাংলাদেশের মুসলমান। এবং একটা মজার তথ্য জানতে পারলাম, এটা আপনিও জানেন, তারপরে আমি আসলে দর্শকদের জানার জন্য চাচ্ছি যে আপনি সেই কথাগুলো বলুন। তার আগে দুটো কথা বলি। এখানে একজন দর্শক খুব স্পষ্ট করে বলেছেন যে খুবই সুআলোচক এবং তাকে আমরা বারবার বাংলা কথায় চাই। সুতরাং আমরা কিন্তু জনগণের হয়ে কথা বলি খোকন ভাই, যারা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, তাদের অনুরোধ আমরা ফেলি না। সুতরাং বাংলা কথার লাইভে আপনাকে আরো অনেকবার আসতে হবে। আচ্ছা, আর একজন লিখেছেন যে আসলে জয় বাংলার ফিরবে কবে এবং সেই ডাক আমরা দিতে পারবো কবে, সেটা আপনি অলরেডি বলে দিয়েছেন। আইএসপিআর একটি লিস্ট থেকে জানা গেল যে 5ই অগস্টের পর প্রধান বিচারপতি আসলে ছিলেন ক্যান্টনমেন্টে। তাহলে এই কথিত অন্তর্বর্তীকালীন সরকার যে বলছিল সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তারা প্রধান বিচারপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এসেছে, সে দাবি পুরোটাই মিথ্যা, মানে একেবারে জালিয়াতি। তো আহ, এই বিষয়টা আসলে যদি, এবং এটার একটা রিট করা হয়েছে আজকে, আমি সম্ভব আজকে বা দুই একদিনের মধ্যে প্রবাবলি, না, এই যে এটা সত্য। দীপান্বিতা, এই রিটটা আগেই করা হয়েছিল, একজন আইনজীবী আচ্ছা। এই রিটটা করেছিলেন, সেটা শুনানি ওরা বাতিল করেছিল আদালত, ওদের আদালত যেহেতু, ওরা বাতিল হুম। করেছিল। এবার এটা তো ফাঁস হয়ে গেলে বিপদ। যেমন এখানে শুধু এটা নয়, তারা যে বললে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র, তারা কি আজ অব্দি দেখাতে পেরেছেন? না। তাহলে পদত্যাগ, যদি আপনি এটা পরে আসেন, আপনার অন্তর্বর্তী সরকার, শপথ গ্রহণ, অমেক তমক, এগুলো পরে আসেন, বিচারপতিকে সরানো, কিন্তু আপনি হুম। তো সংবিধান মানেননি। যখন ধরেন কথার কথা শেখ হাসিনা যদি পদত্যাগ করে তারপরে যে সরকার গঠন হবে, সেই প্রক্রিয়া তো একদমই ঠিক নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে, তাহলে সংসদ ভেঙে দেবে কে, কে সরকার প্রধান হবে, তা কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা আছে। আপনি হুম। আদালতকে মানছেন, সংবিধানে মানছেন, কিন্তু তাল গাছটা আপনার। হুম। হুম। তো সেই হুম। তাল গাছটা নিয়ে আপনি এখন যা তা তাই করছেন। আপনার হাতে ক্ষমতা, লাঠি আপনার হাতে, আপনি তাল গাছ দিচ্ছেন, কিন্তু সংবিধান আপনাকে তাল গাছ দেয়নি। আপনার ফাঁসি হওয়া উচিত হবে, বা বিচার হওয়া উচিত হবে, এই কারণেই যে শেখ হাসিনা দেশত্যাগের পরে কোনো সাংবিধানিক পন্থায়, রাষ্ট্রপতিকে দিয়ে কোনো সাংবিধানিক পন্থা অনুসরণ করে কিছু করানো হয়নি। তাকে সোজা সাপটা জোর জবরদস্তি করে যা কিছু করা হয়েছে। এবং তারা, যেটা আপনি বললেন, যে আদালতের, উচ্চ আদালতের পরামর্শ নিয়ে তারা করেছেন। কিন্তু উচ্চ আদালত আজকেই কিন্তু সেনাবাহিনী সেটা প্রকাশ করেছে যে উচ্চ আদালতের শীর্ষ দুজন বিচারপতি, প্রধান বিচারপতি যিনি, আহ উনি এবং যিনি চেম্বার জজ ছিলেন, দুজন বিচারপতি কিন্তু সেনানিবাসে ছিলেন। তাহলে সেনানিবাসের থেকে ওনারা কিভাবে আদালতের রায় দিলেন? এটা এবং সম্ভব না। সেখানে পুরো বেঞ্চের কথা বলেছেন, পুরো বেঞ্চে কিন্তু অনেকগুলো বিচারপতি থাকেন সুপ্রিম কোর্টে। তাহলে পূর্ণাঙ্গ বেঁচে এটা হয়নি। আজকে রিটকারী আবেদনকারী বলেছেন যেটা সচিবালয়ে বসে সাইন করা হয়েছে। তাহলে আপনি আদালত ভায়োলেট তো সংবিধান করেছেন, এরপরে আদালতকে আপনি
আদালত নিয়ে মিথ্যাচার করেছেন, দেশের সর্বোচ্চ আদালত। আস্তে হুম। আস্তে সব প্রচার হবে, প্রকাশ হবে। তো এবং সেই একটা জায়গা থেকে মজার, আমার কাছে আমি কখনোই এই সরকার, আমি জুলাই আগস্টের পর থেকে আমি মানে জুলাইয়ের পর আগস্টের পর থেকে এই সরকারকে কখনোই আমি দীপান্বিত বৈধ সরকার বলি না। আমি এদেরকে কখনোই আহ অন্তর্বর্তীকালীন সরকার বলি না। আমি এদেরকে বলি একটি জঙ্গি সরকার এবং একটি জবরদস্তি সরকার। এই জবরদস্তি জঙ্গি সরকার, এরা কি করবে কি করবে না সেটা আমার কাছে ইস্যু না। আমার কাছে ইস্যু এদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। যে ফাঁদে তারা বাংলাদেশটাকে ফেলেছে, সেই ফাঁদ থেকে বাংলাদেশটাকে বের হতে হবে। আজকে এই দায় শুধু আওয়ামী লীগের না, এই দায় পুরো দেশবাসী। যারা ভুল করে আন্দোলনে সংযুক্ত হয়েছিলেন, যারা এই জঙ্গিদের ফাঁদে পা দিয়েছিলেন, তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, সর্বস্তরের মানুষকে দাঁড়াতে হবে এর প্রতিবাদে। কারণ বাংলাদেশটাকে রক্ষা না করলে এটি আমাদের পরবর্তী প্রজন্মর বাংলাদেশ থাকবে না। হঠাৎ করে আমরা আসলে সেনাবাহিনীর পর পর কিছু মজার মজার জিনিস দেখতে পাচ্ছি। আজকে যেমন আমরা এই বিচারপতির ইস্যুটা তারা প্রকাশ করে দিলেন, সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছেন, জাতিসংঘের যেই মানবাধিকার রিপোর্ট তারা করেছে সেই ব্যাপারে নাকি তার সঙ্গে কোনো সেখানের কর্মী যোগাযোগই করেনি। উনি অনেকটা যেন সরাসরি না, অনেকটা যেন চ্যালেঞ্জ করেছে। এই যে হঠাৎ করে আসলে সেনাবাহিনী ক্ষেপে আমি উঠলো, এটার এই এটার ব্যাখ্যা হচ্ছে দীপান্বিতা, এটা একদম সহজ ব্যাখ্যা। বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস কখনোই কোনো পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সামরিক নীতি নিয়ে কখনো কোনো কাজ করেনি, তার কোনো অভিজ্ঞতা নেই। এই সরকারে একটা লোক দেখান যে এই বিষয়ে অভিজ্ঞ। ইন্টারন্যাশনাল রাজনীতি, ভৌগোলিক অবস্থান, ভূগোল নিয়ে যারা কাজ করে, কেউ নেই এই সরকারে, নো বডি। তারা একজন নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে যে রজার রহমান, সে একজন কথিত ডিপ্লোম্যাট, নারী কেলেঙ্কারি হোতা। তাকে এনে একটা 2 নম্বর লোককে এনে আপনি জাতীয় নিরাপত্তা আমি বাংলাদেশের যতটুকু অবস্থান। জানি ওনার উপরে বোধহয় হত্যার মামলাও আছে সম্ভবত, হ্যাঁ, এরকম একটা। ডাবল হ্যাঁ, হত্যা, জোড়া হত্যা মামলা হ্যাঁ, আছে, হ্যাঁ, উনি জোড়া পালিয়ে হত্যা গেছেন মামলা বাংলাদেশ আছে। থেকে, হ্যাঁ, পালিয়ে গেছেন। উনি তো নিরাপত্তার এখন, লোক। হ্যাঁ, সে সে এসে নিজে যে পালিয়ে গেছে দেশ ছেড়ে, সে বাংলাদেশকে নিরাপত্তা দিচ্ছে। এই খলিল, খলিল না, এই উপদেষ্টা পরিষদ, এই সরকারে কেউ নেই যে আন্তর্জাতিক সামরিক নীতি নিয়ে যারা পড়াশোনা করে বা যাদের হুম। জ্ঞান আছে। কিন্তু সেনাবাহিনীর তো আছে, সামরিক বাহিনী তো পড়াশোনা করে, তাদের নীতি, তাদের জ্ঞান আছে, সামরিক জ্ঞান আছে। তো তারা দেখছে আজকে ইসের অবস্থান কি, কি বলে, রাশিয়ার অবস্থান কি, রাশিয়া কোথা থেকে চলে এসছে, আজকে ভারতের কর্মকাণ্ড কি, আজকে তাদের যারা মিত্র তারা ভাবে সেই চীন আজকে তাদের এই করিডোরের বিরুদ্ধে অস্ত্র দিচ্ছে। তো সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, আমার সেনাবাহিনী নিয়ে আমি অবশ্যই গর্ব করি। এই সংস্থাটি আমার গর্বের জায়গা, কারণ এই সেনাবাহিনী নিশ্চয়ই জঙ্গি বাহিনী আমি ভাবি না, হয়তো কিছু মানুষ পথভ্রষ্ট। আমি চাই দেশের সুরক্ষায় সেনাবাহিনী কাজ করবে। তো তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে এই সেনাবাহিনী কিন্তু জানে তাদের কতটুকু সক্ষমতা। মায়ানমার যদি আক্রমণ করে, সেই আক্রমণ ঠেকানোর মতো পরিস্থিতি আমার সেনাবাহিনীর আছে কিনা সেটা একবার ভাবতে হবে, আপনাকে বাস্তবতাটা মানতে হবে। এই লুঙ্গি পরা মানুষ রিক্সা চালিয়ে কলকাতা দখল করবে, এই স্বপ্ন আর সামরিক যুদ্ধ করা এক স্বপ্ন না। হুম। সামরিক সামরিক বিষয়টা আলাদা। যেখানে রাশিয়া যুদ্ধ জাহাজ নিয়ে বসে আছে, ভারত বাংলাদেশকে, বাংলাদেশের ভূখণ্ড টার্গেট করে তাদের ইয়ে করছে, সামরিক মহড়া চালাচ্ছে, মায়ানমারকে গোলাবারুদ, অস্ত্র, প্লেন দিচ্ছে, ইয়ে দিচ্ছে, কি বলে এটাকে, আহ আরে সমরাস্ত্র দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনী কি সুইসাইড করবে? প্রশ্নই ওঠে না। বাংলাদেশের তাহলে তাদের তো দেশ রক্ষা করতে হবে। দেশ রক্ষা করলে সেনাবাহিনী থাকবে, দেশ থাকলে হুম। আওয়ামী লীগ থাকবে, দেশ থাকলে বিএনপি থাকবে, দেশ থাকলে মানুষ থাকবে, দেশ থাকলে ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, দেশ থাকলে উন্নয়ন থাকবে। দেশই যেখানে থাকছে না, দেশই যেখানে থাকছে না, সেখানে আপনি সেনাবাহিনী কিভাবে রাখবেন? সেনাবাহিনী তার মানে থাকবে? এটা 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 একদম সুস্পষ্ট ভাবে আজকে দেশ ধরেন রক্ষার আমরা লড়াই। আমরা বুকার মতো, আজকে বুকার মতো বলছি, আমাকে হয়তো দেশদ্রোহী বলা হতে পারে, হোক, তা নিয়ে সমস্যা নেই। আমি বুকার মতো বলছি যে ভারতের চিকেন নেক কেটে নেব, দখল করে নেব 7 সিস্টার। ভারতের কাছে তো দুটো চিকেন নেক আছে, একটা চট্টগ্রাম, একটা রংপুর। তারা যদি কেটে নেওয়ার হুমকি দেয়, পারবেন আপনার সেনাবাহিনী, আমার সেনাবাহিনী পারবে সেটা রক্ষা করতে? আমার দেশে সেই সক্ষমতা আছে ভারতের বিরুদ্ধে? তাদের কি ধারণা ইয়ে এসে, কি বলে, আহ পাকিস্তানের মিলিটারি এসে এখানে রক্ষা করে যাবে?
পাকিস্তান চলে আসবে, পাকিস্তানকে আসতে বলতে ভারতের উপর দিয়ে এসে সাহায্য করতে হবে। মায়ানমার বন্দুক নিয়ে দাঁড়িয়েছে, তুমি আরাকান আর্মিকে জামাই আদর করছো, তুমি 25 লাখ রোহিঙ্গা সেবা দিচ্ছ, তার দেশের আজকে অস্তিত্ব সংকটে সে বসে বসে ললিপপ তাকে তাকে চুষবে। সে ললিপপ চুষবে না, সে কামান পাঠাবে, সে ক্ষেপণাস্ত্র পাঠাবে, সে রকেট পাঠাবে। তো তারা সুতরাং যে বলছিল এখানে দাঁড়িয়ে যে হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী তিপান্বিতা তারা বুঝে গেছে যে তাদের দেশের পরিণতি কি হতে পারে। ডক্টর ইনু যুদ্ধ করবে না, উনি আস্তে করে ফ্রান্সের প্লেনে চলে যাবে। কোনো ছাত্র প্রতিনিধি যুদ্ধ করবে না, কোনো সমন্বয়ক এই যুদ্ধে সামিল হবে না, বন্দুকটা ধরতে হবে সেনাবাহিনীকে। অথবা মানে তারা খুব ভালো করে জানে যুদ্ধ কতক্ষণ করার সক্ষমতা তাদের আছে, আসলে যুদ্ধটা কি কারণে করতে হয়। অযাচিত ভাবে আমি আজকে মার্কিনদের জন্য, জাতিসংঘের জন্য, পাকিস্তানের আইএসআই এর জন্য আমি কেন এত বড় দেশের সঙ্গে যুদ্ধে জড়াবো? আমার কারণটা কি? আমার স্বার্থটা কোথায়? আমার দেশের স্বার্থ থাকলে আমি করব। আমার উপর মায়ানমার হামলা করেছে, আরাকান আর্মি ঠিক আসার পরে করবো তো মায়ানমার তখন। আমার উপর হামলা করেছে। হুম আমার দেশে এনে আমি বিজেপি, আমার বিজেপি আর দেশের জনতা বিএসএফ কে পেটাচ্ছে, ভারত হামলা হুম। করেছে, তাহলে তারা তো হামলা করেনি, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধে যাব কেন? রাইট। আমি কেন এত উস্কানি দিচ্ছি? আমি তো উস্কানি দিচ্ছি কেন? আমার তো সেই সক্ষমতা নেই। সুতরাং হুম। বলা যায় দীপান্বিতা, করা যায়, করাটা খুব কঠিন। সেনাবাহিনী সেটা বুঝে ফেলেছে কি করতে পারে, কি তাদের সক্ষমতা আছে। এখানে দাঁড়িয়ে সেনাপ্রধান বাস্তব কথাটি বলেছেন, যৌক্তিক কথাটি বলেছেন। সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে বলা হচ্ছে যে তিনি ভারতের দালাল। আরে বাবা, কেউ দেশের কথা বললেই সে ভারতের দালাল হয়ে সে যাচ্ছে। ভারতের দালাল, আমি আওয়ামী দেশ লীগের দালাল, বাঁচাবো তো এতদিন ভারতের দালাল, কিন্তু মানে আওয়ামী লীগের এতদিন দালাল, ভারতের দালাল, মানে এতদিন কিন্তু হাউ ফানি। সেনাবাহিনীর কোনো, সেনাবাহিনী কিংবা সেনা প্রধানের কোনো দোষ ছিল না, যতক্ষণ পর্যন্ত তারা নীরবে যতক্ষণ দেখেছে তাদের যে পক্ষে কাজ করেছে, রাইট রাইট। এক্স্যাক্টলি। এখন আপনি যেভাবে যৌক্তিক ভাবে ব্যাখ্যা করলেন, সেনাবাহিনী একেবারেই দেশের প্রয়োজনে এই মুহূর্তে কাজ করছে। কারণ আমরা অনেকেই আসলে সেনা প্রধানের উপরে পিস্ট অফ ছিলাম, বিশ্বাস করতে পারছি না, এখনো অনেকে আমাকে জর্জরিত করে ফেলেছে ইনবক্স, আমি কিছুটা যেন পালিয়ে থাকি যে আমি, আমার কাছে কোনো উত্তর নেই, কিন্তু আপনার মাধ্যমে আজকে সেই উত্তরগুলো আসলে এক ধরনের বলতে পারেন যে সেই থেকেই রক্ষা পেতে যেন তাড়াতাড়ি আপনাকে নিয়ে লাইভে আসা, যে আপনি রক্ষা করুন। অনেক প্রশ্নের উত্তর আমার ধারণা দর্শক আপনারা পেয়ে গেলেন, এবং এরপর আমাকে প্রশ্ন করলে আমি লাইভটি জাস্ট শেয়ার করে দিব সেগুলো জানার জন্য। তার অর্থ আমরা বুঝতে পারলাম, আমরা যেরকম দুশ্চিন্তায় ছিলাম যে এই সরকার, এই অবৈধ সরকার কি বিপ্লবী সরকার গঠন করতে চাচ্ছে, জুলাই প্রক্লেমেশনের দিকে আগাতে চাচ্ছে, এরকম ভয় পাচ্ছে আসলে মানুষজন। খোকন ভাই, এই বিষয়টা দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের লাইভ প্রায় শেষের দিকে আমরা আগাবো। এই এই দিকে তারা আগাতে চাচ্ছে, এবং আমি মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন, আপনি শুনেছেন কিনা সেটা জানি না, বলেছে জনগণের সামনে এসে যা বলার বলে দেবো, এরকম টাইপের একটা কিছু। তাই কি বলতে চায়, কি আসলে বলবে সে? মনে হচ্ছে যেন একটা হিডেন কি জানি এসে সে সেটা, বলবে, তার অনেক কিছু বোধহয় আপনি বলেই দিলেন অলরেডি এক্ষুনি। আমি তো এই কথাগুলো বলেই ফেলেছি। সে কি বলবে? সে সামরিক বাহিনীকে দায়ী করবে যে সেনাবাহিনীর কারণে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারছি না, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, কারণ সে ওই যে মাঝে মাঝে একটা রিল দেখি, ইয়েতে কি বলে, ওই ফেসবুকে, সিদ্দিক চূড়া আছে না, আমায় ক্ষমা করে দাও। তো উনি তো হ্যাঁ, বারবার সেই ক্ষমা, আমায় ক্ষমা করে দাও স্টাইলে উনি কথা বলছে। আরে দেশ পরিচালনা আর তো সিদ্দিক চূড়ার দিয়ে সম্ভব না। দেশ পরিচালনা করতে হবে যার রাষ্ট্রনীতি জানা আছে, পররাষ্ট্রনীতি জানা আছে, সামরিক নীতি জানা আছে, তেমন মানুষকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। উনি হুম করেছেন আজীবন সুদের ব্যবসা। হুম উনি জানেন কিভাবে টাকা বানানো যায়, টাকা ইনভেস্ট করে। উনি জানেন কিভাবে গরিব মানুষকে প্রলুব্ধ করা যায়, টাকা লোন দিয়ে কিভাবে আহ, গ্রামীণ ব্যাংক চালানো যায়। উনি দেশ চালাবেন কি করে? ওনার কি সক্ষমতা আছে? সুতরাং এইসব আবেগিক কথাবার্তা দিয়ে হবে না। উনি মাথার মুকুট, উনি নয়নের মণি। এই উনি মাথার মুকুট নয়নের মণি এক শ্রেণীর কাছে জামাত ইসলাম। জামাতের আমির আজকে বলেছেন যে উনি চান যে যখন প্রধান উপদেষ্টা যান নির্বাচন দিবে তখনই হবে। উনি এই ছাত্রদের, যাদের যাদের বাপ আওয়ামী লীগ করে, ছাত্ররা ছাত্র সমন্বয়ক, বাপ বিএনপি করে, ছাত্র সমন্বয়কেরা, জামাত করে বাপ, সে একজন ছাত্র সমন্বয়ক, এদের জন্য উনি মাথার মুকুট নয়নের মণি। উনি আওয়ামী লীগ বিএনপির জন্য না, উনি দেশের মানুষের জন্য। দেশের মানুষ আর ওনাকে চায় না, দেশটাকে রক্ষা করতে হবে। গত 9 মাসে বাংলাদেশ মিনিমাম 20 বছর পিছিয়ে গেছে, যা আমরা দেখতে পাচ্ছি না। একদম। উনি উনি যদি আল্লাহর রস্তে বিদায় হন তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি ক্ষতি পড়েছি, কি ক্ষতির মধ্যে ঢুকে গেছে, সেটা প্রকাশ পাবে। কিন্তু ওনাকে যেতে হবে। কারণ দেখেন, আজকে পত্রিকায় দেখলাম এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়ার এপিএস, একটা বাচ্চা ছেলে, স্টুডেন্ট,
তার বিরুদ্ধে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগে দুদক তাকে তদন্ত করেছিল, তার দেশটাকে নিষেধাজ্ঞা করেছে, তার এনআইডি কার্ড বাতিল করেছে। আপনি হুম। কি একবার কল্পনা করতে পারেন? অথচ এই উপদেষ্টারা শপথ নেওয়ার কথা বলে পরেই বলেছিলেন যে আমরা আমাদের আয় ব্যয়ের হিসাব, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পদের বিবরণী দাখিল করব। কয়জন উপদেষ্টা করেছেন? একজন করেন। করেছেন? করেননি। সব টাকা পয়সা তো যাচ্ছে দেশের বাইরে, ব্যাংকগুলো খালি। আপনি 2 লাখ টাকার চেক নিয়ে গেলে ব্যাংক বলে 3 দিন পরে আসবেন স্যার। ক্যাশ কোথায় মানে, আছেন হ্যাঁ, আপনি? লিকুইড মানি নেই। হুম। কোথায় আছেন আপনি? আজকে নতুন টাকা ছাপানো হচ্ছে, বলছে নতুন টাকা ছাপালে জনগণের উপকার হবে। কি কি গল্প! কি উপকার! কি উপকার হবে? প্রশ্ন, নতুন টাকা দিয়ে মানুষ কি করবে? নতুন টাকা দিয়েও তো 135 টাকা, 100 টাকার সয়াবিন তেল 135 টাকায় আমার কিনতে হবে, একশো পঁয়ত্রিশ সেই টাকায় একে, কিনতে হবে, তাই কিনতে হবে না? আমার একদম সত্তর একদম। টাকা 70 টাকার ডাল আমার 85 টাকায় কিনতে হবে, তাই তো কিনতে হবে, হুম তাই না? হুম তো হুম। সুতরাং বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, সময় আছে। আমরা যে ফাঁদে পড়েছি সেই ফাঁদ থেকে বের হওয়ার সময় আছে। আসেন আমরা ঐক্য করি, দেশ বাঁচানোর ঐক্য। শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য ঐক্য দরকার নেই আপনার। আওয়ামী লীগকে ফেরানোর ঐক্যে আপনাকে সামিল হতে বলছি না। আপনি দেশ বাঁচানোর ঐক্য করেন, দেশে একটা ভালো কিছু, দেশটা ফিরে আসুক তার আপন গতিতে, সেই গতিতে দেশে নির্বাচন হোক। জনগণ যদি শেখ হাসিনাকে চায়, সেই নির্বাচন সুস্থ হয়, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করবে। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকে নাই। আপনারা বলছেন 2000, আমি একটু নির্বাচনের ব্যাখ্যা করি দীপান্বিতা। শেখ হাসিনাকে যে বলা হচ্ছে ফ্যাসিস্ট, 2013 সালে নির্বাচন, নির্বাচন তো তখন তত্ত্বাবধায়ক সরকারের আইন ছিল না। সেই আইনটি করার জন্য কি বিএনপি সংসদে ছিল? তারা জ্বালাও পোড়াও ঢালাওতে নেমে গেল। 2018 সালের নির্বাচনে তারা নির্বাচনে এসে দুপুর দুটোই তারা নির্বাচন থেকে সরে গেল, গেল না? সরে হুম। গেল। তো তারা নির্বাচনে এমপি না হয়ে সংসদে আসলে আইনটা পাশ করবে কে? তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের আইনটা কে করবে? 2018-তে কি 24-এ কি হলো? বিএনপি আসলোই না। তাহলে শেখ হাসিনা কাকে নিয়ে বসে তত্ত্বাবধায়ক সরকার করবে? খালেদা জিয়ার বাড়ি যে, ওই জামাতের বাড়ি যে, হেফাজতের বাড়ি যে করবে? সংসদের কাজ তো সংসদে করতে হবে, সেখানে তো ওনারা আসেননি। সুতরাং তাকে যে ফ্যাসিস্ট বলছেন, কেন বলছেন? তার বিরুদ্ধে আজকে 9 মাসে কি কি অভিযোগ দাঁড় করিয়েছে? করাতে তো পারেননি। শেখ হাসিনা 2001 সালে জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা বাংলাদেশের মানে প্রধান লক্ষ্যে পৌঁছে দেওয়ার পরে শেখ হাসিনা স্বেচ্ছায় কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছে। এটা ইতিহাস শেখ বাংলাদেশের। হাসিনা তো ক্ষমতার লোভী না। শেখ হাসিনা একমাত্র দেশকে ভালোবাসেন, দেশকে টেনে তোলার জন্য তিনি এই কন্টিনিউ সরকারটা করেছেন। এই সরকার না হলে পদ্মা বাংলাদেশে, সেতু, দীপান্বিতা, এই সরকার না হলে পদ্মা সেতুতে চড়তেন না। এই সরকার না হলে 15 বছর না থাকলে আপনি মেট্রো রেলে থাকতেন না। আপনি আজকে এত সুন্দর ব্যবস্থাপনা পেতেন না, এত কালভার্ট ব্রিজ পেতেন না। সুতরাং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলছেন, আচ্ছা শেখ হাসিনা ফ্যাসিস্ট, উনি 15 বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু এখন যারা এসছে তাদেরকে আপনারা কি বলবেন? তাদেরকে চড়ান, দেশ বাঁচান। শেখ হাসিনা ক্ষমতায় যদি আপনারা আনেন, আসবে, না আসলে না আসবে। জনগণ ভোট দিলে শেখ হাসিনা আসবে। শেখ হাসিনাকে নচেত ভয় আসবেন পাচ্ছেন কেন? না। ভোটের, আপনি ভোটের ভয় পাচ্ছেন কেন? ভোট দিয়ে দেন। ইউনূস যেহেতু পক্ষপাত দুষ্ট সরকার, একটা পক্ষ তাদেরকে বানিয়েছে এবং তারা আজকে রাজনৈতিক দল করেছে। সেই দলের দুজন মানুষ এই উপদেষ্টা পরিষদে স্টিল নাও আছে। সুতরাং এই হুম। সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। সম্ভব না। হবে কি? বাংলাদেশে কি আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত বিচার হয়েছে, ফাঁসির রায় হয়েছে, আহ কোন দুর্নীতির রায় হয়েছে 5 আগস্টের পরে? হয়নি। তাহলে সেই দলটাকে কেন আপনি নিষিদ্ধ করলেন? সেই দলের মানুষ তো সবাই অপরাধী না। বাংলাদেশের 7 কোটি মানুষ, 7 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। তো এই আপনি তাদেরকে ফেলে আপনি কিভাবে একটু দেশকে এগিয়ে নিয়ে যাবেন? তাই না? সেই যেই যেই ধন্যবাদ জাতিসংঘই দীপান্বিতা। আজকের মতো বোধহয় আলোচনা শেষ করা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা খুবই খুশি হয়েছি এবং আমরা, আমার ধারণা আপনি খুবই মানে দুশ্চিন্তাগ্রস্ত আমার, একটা মানুষ আমি জানি, যারা আছে তাদের জন্য আমি একটু জানি না যে, আশার কথা বলতে পেরেছেন। আমি জানি না আমি কি বলেছি, যেটা সত্যি তাই বলেছি। আমি হয়তো আপনার মানুষ, কথা থেকে কিন্তু হিন্টস পেয়েছি যে এই সেনাবাহিনী বনাম ইন্টারিম গভর্নমেন্টের, আসলে সেনাবাহিনী এগিয়ে আছে যদি ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। না না, মানে এবার যারা দীপান্বিতা, যারা দেশের পক্ষে থাকবেন তারাই এগিয়ে থাকবেন। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক। দিন শেষে তারা দেশকে উদ্ধার করেছেন, তারা জেনারেল এরশাদের কাছ থেকে করেছেন, তারা বেগম খালেদা জিয়ার 2001 সালের পরে আন্দোলন সংগ্রাম করে করেছেন, 96 পরবর্তী সময় করেছেন।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরেও তারা দেশটাকে ফিরিয়ে এনেছে, বাংলাদেশের জনগণ করেছে, এটা বিশ্বাস করতে হবে। 1981-তে শেখ হাসিনা যখন ঢাকার বিমানবন্দরে নেমেছিলেন, তখনকার একটু হুম। ছবি দেখেন, ভিডিও দেখেন, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অথচ 75 সালের পরে আওয়ামী লীগ ছিল না বাংলাদেশে, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি। তো জনতার রায় বড় রায়, আমার মনে হয় যে জনতা রায় দেবে কারা দেশে থাকবে আর কারা থাকবে না। সেই রায়ের জন্য পটভূমি তৈরি হয়ে গেছে। সবাইকে আশা নিয়ে থাকতে হবে, ভরসা নিয়ে থাকতে হবে, আস্থা নিয়ে থাকতে হবে। এটাই আমার পরামর্শ। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ খোকন ভাই। সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্যে খোকন ভাই একটি কথা আসলে আমি রিপিট করতে চাই, যে যারাই দেশের পক্ষে থাকবে তারাই এগিয়ে থাকবে। সুতরাং সেনাবাহিনী বনাম ইন্টারিম গভর্নমেন্টের এই লাইভ আপনারা দেখতে থাকুন, আমাদের এই লাইভ নয়, যা চলছে দেখতে থাকুন। আর এইটুকু মাথায় রাখুন, যারা দেশের পক্ষে থাকবে তারাই এগিয়ে থাকবে। এবং তার সঙ্গে সংযুক্ত করে আরেকটি কথা আমি বলতে চাই, খোকন ভাইয়ের কথাই আমি একটু কোট করে বলতে চাই। উনি বলেছেন যে আওয়ামী লীগের জন্য আপনার দাঁড়াতে হবে না, দেশের জন্য এগিয়ে আসুন। আমিও সেই কথাটাই বলবো। দেশ আমার, আপনার, সবার। আপনার যাকে ভাল লাগবে আপনি তাকে ভোট দেবেন কি দিবেন না, কিন্তু দেশ রক্ষার স্বার্থে এখানে দলের কোনো বিষয় নেই। সকলের একটা জায়গায় আসতে হবে, বাংলাদেশ ফার্স্ট। সবার প্রথমে আমার দেশ। সম্মিলিত জনশক্তির সবচেয়ে বড় শক্তি, তার প্রমাণ আমরা 1971 সালে দিয়েছি। 25শে মার্চ একটি নিরস্ত্র জাতির উপরে এই নোংরা পাক বাহিনী সশস্ত্র হামলা করেছিল। আমাদের জাতির পিতা বলেছিলেন যার যা আছে তাই নিয়ে লড়াই করো। আমরা কিন্তু খালি হাতে বিজয়ী হয়েছিলাম, এই আমাদের ইতিহাস জাতির। সুতরাং আমরা আবারও বিজয়ী হব যদি আমরা দেশের সাথে আসলে সকলে একত্রিত হই। আপনারা যারা আমাদের লাইভটি দেখলেন, আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।